মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকারই খুব ইচ্ছা। মন ভালো লাগলো আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে খেলাটা এমন জিনিস যে আপনি যেটা আপনার রুটি রোজগার এটার সাথে তো আপনি বিট্রেট করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। আপনারা যেরকম নিজেদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে। আবার যারা অফিসে চাকরি করে তাদের কিন্তু রুলস রেগুলেশনস আছে। তো আমি মনে করি যারা প্লেয়ার বা যারা প্রফেশনাল অ্যাথলিট তাদেরও একটা রুলস এবং রেগুলেশন এবং ডিসিপ্লিন আছে। তো আমি মনে করি সেটা তারা যতদিন মেনটেন করতে পারবে, অবভিয়াসলি যেটাতে আপনি ইনভেস্ট করলে শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন। আর সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতেছে আরও বেটার। এবং আপনি যদি খেয়াল করেন, আমি যখন ইয়াংকালে শুরু করেছি, আমরা ধরেন বছরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, ইভেন ডোমেস্টিক সহ মিলে 5 মাস। বাট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 10 to 11 মান্থসও আবার বিজি থাকতে হয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক। তো সেই থেকে বলবো যে একটা প্লেয়ারের জন্য ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট সেটা ওরা রিয়েলাইজ করা আরও শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। আর অস্ট্রেলিয়ার যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজও ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। আপনার কথা অনেকবার আসছে, বারবার ঘুরে ফিরে আসছে, আপনি 2 দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছেন। এই সময় কি আপনার এখনকার যে টিমটা আছে সেটা কি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? মানে স্পেসিফিকলি যদি বলতেন যে আপনি খেলেছেন, এর আগেও হয়তো দেখেছেন বাংলাদেশের গত 25 বছরের টেস্ট টিমের, মানে এটা কি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? না দেখেন, আপনি যদি অ্যাজ এ হোল টিম বলেন, এর আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আমাদের টেস্ট টিমে খেলেছে। বাট ওভারঅল আপনি যদি বলেন, হ্যাঁ কনসিস্টেন্সির দিক দিয়ে যদি আপনি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি এখন যে টেস্ট টিমটা খেলছে অবভিয়াসলি মোর কনসিস্টেন্ট দেন এভার। কারণ আমরা আগে হয়তো বা টেস্ট টিমে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে 2টা 3টা টেস্ট খেলতাম, এভারেজে হয়তো বা 3টা ম্যাক্সিমাম। তো তখন যে কোনো পর্যায়ে আপনি যখন এরকম লেন্দি প্রসেসে টেস্ট খেলবেন, এটা রেজাল্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে এখন যেহেতু বছরে আমরা 8টা 10টা খেলি, ইভেন এভারেজ হয়তো 6-7টা খেলি, তো এখন দেখা যায় যে ইটস কম্পারেটিভলি ইজি রাদার দেন আগের থেকে। তো সেই দিক থেকে বলবো যে এখন যারা আছে তারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটসম্যানরা। তো সেই দিক থেকে বলবো তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা পারফর্ম করছে। যেটা আমি বললাম যে একটু আগে, যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। তো এই কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা যখন একটা টিমে 5 থেকে 7 জন 8 জন হবে, সেই টিমটা যে কোনো ফর্মেটই হোক তারা ভালো করবে। এটার একটা রিলেটেড প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপ আসা থেকে এটা আরো একটু এক্সাইটিং হয়েছিল, শুধু বাংলাদেশ না, মানে ওভারঅল টেস্ট ক্রিকেটটাই, মানে আপনি তো অনেক বছর ধরে টেস্ট খেলছেন এবং খুব মানে মন দিয়ে খেলেন টেস্ট, এখন কি এটা আরেকটু বেশি এক্সাইটিং কিনা? না, অবভিয়াসলি এটা তো একটা নতুন মোটিভেশন কাজ করে সব টিমের ভিতরে। আর আপনি যদি বলেন যে অবভিয়াসলি, এবং অন্যান্য অপোনেন্ট কিন্তু এখন আর কোনো তাদের এই বি টিম বা সি টিম কখনো খেলায় না, এখানে তাদের ম্যাক্সিমাম অ্যাভেলেবল যারা প্লেয়ার থাকে, যারা বেস্ট 11 তারাই খেলে। তো এটা আরও মোর চ্যালেঞ্জিং হয় এবং মোর আমি মনে করি এক্সাইটিং এবং কম্পিটিটিভ হয়। তো সেদিক থেকে বলবো যে হ্যাঁ, এটা তো অবশ্যই। আর এই চ্যালেঞ্জগুলোই আমি মনে করি যে যে কোনো প্লেয়ারের জন্য ভালো। আপনি যদি নিজেকে পুশ না করেন, কখনোই আসলে ওইরকম করে ইমপ্রুভ করা যায় না। মুশফিক ভাই, ঢাকা টেস্ট জয়ের পরে আসলে আমাদের উইনিং কম্বিনেশন যেটা ছিল সেটা ভাঙতে হচ্ছে। সাদমানকে বিশ্রামে পাঠানো হয়েছে ইনজুরির কারণে। আজকে জয়ের হাতে আমরা আঙুলে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, সেটা আসলে বাংলাদেশকে কিছুটা আগামীকালের ম্যাচের জন্য কিছুটা চিন্তায় ফেলছে কিনা? আমার মনে হয় দেখেন, ইনজুরি তো আসলে আরও বলে আরে আসে না। বাট এটা আসলে হয়তো বা কম্বিনেশন, যদি যেটা বললে যে অনেক সময় উইনিং কম্বিনেশন হয়তো বা অনেক সময় কন্ডিশন বা অপোনেন্ট বেস করেও অনেক সময় চেঞ্জ করতে হয়। আপনার জিতলেই যে ওই কম্বিনেশন আপনাকে পরপরই সব খেলতে হবে, বা হারলেই যে আপনাকে কম্বিনেশন চেঞ্জ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন আছে, তারা ডিসাইড করবে। বাট যেটা আপনি বললেন যে ইনজুরির সাথে আসলে কিছু করা যায় না। বাট কয়েকদিন আগেও তো আপনারা 2টা ওপেনারের কাউকেই চাচ্ছিলেন না, তারা নাকি 2 ইনিংস রান করেন। বাট আমি মনে করি না, তারা দে আর ভেরি ক্যাপেবল। এবং আমি মনে করি তারা যদি এই টেস্টে অ্যাভেলেবেল হতো, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অবভিয়াসলি তারা আগে যেরকম পারফর্ম করেছে তারা সেভাবে পারফর্ম করতো বাংলাদেশ টিমের জন্য। মুশফিক ভাই, আমরা তো আপনার ক্যারিয়ারে মনে হয় সেরা অর্জন মাউন্ট মঙ্গানো টেস্ট জয়, পাশাপাশি আমরা রাওয়ালপিন্ডিতে ডমিনেট করে জিতেছি, জ্যামাইকাতে জিতেছি, আমরা অ্যাওয়েতে সাম্প্রতিক সময় বড় বড় টেস্ট জয় আছে, ঘরের মাঠে টানা জয়ের মধ্যে আছে আমাদের পেস বোলিং অ্যাটাক, আপনি বলছেন খুব ভালো।
এই যে অস্ট্রেলিয়া 23 বছর ধরে আমাদেরকে ইনভাইট করে না, ইংল্যান্ডে আমরা সবশেষ খেলেছি 2010 সালে, মানে আমাদেরও তো দেখানোর একটা বিষয় আছে নিশ্চয়ই। আবার পাশাপাশি অস্ট্রেলিয়া যে হোয়াইট বলের টিম আসবে সেখানে কিন্তু কামিন্স, স্টার্ক অনেকেই নিয়ে টেস্ট সিরিজের জন্য রেখে দিয়েছে, অর্থাৎ তারাও আমাদেরকে সমীহ করতে পারে, সম্ভাবনা সেরকম একটা আজ পাওয়া যাচ্ছে। আমাদেরও নিশ্চয়ই তাদেরকে একটা মেসেজ দেওয়ার একটা সুযোগ থাকবে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে। হ্যাঁ, সুযোগ তো করেই দিল। এখন যেটা বললেন যে এত বছরে ডাকেটে এখন ডাকতেছে, এবং এই বছর যেহেতু ট্যুর আছে, তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি ইট নট গনা বি ইজি, বাট যেটা বললেন যে আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বলারও অনেক এক্সাইটেড। তারা ইনশাল্লাহ আশা করছি তারা সুস্থ থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারা তাদের বেস্ট ফর্মে যদি থাকে ইনশাল্লাহ আমরাও তাদেরকে টাফ টাইম দিব। মুশফিক ভাই, আমরা সবসময় বিভিন্ন সিরিজের পরে বলতাম ঘরোয়া ক্রিকেটের আরো বেশি স্পোর্টিং উইকেট চাই, আরো বেশি উন্নতি চাই। আপনি যেটা বললেন নাহিদ রানা বা অন্যরা বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলেও ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলাতে তাদের এখানে ওই অভিজ্ঞতাটা দেখতেছেন। তো আপনার কাছে কি মনে হয়, আপনি নিজেও ঘরোয়া ক্রিকেট রেগুলার খেলেন, মানে কতটা উন্নতি হয়েছে বলে আসলে আমাদের টেস্ট টিম বা অন্যান্য টিমে এটার একটা ইফেক্ট আমরা দেখতে পাই? না, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এখনও খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা না। আমি মনে করি যে এখানে আরও অনেক কিছু কাজ করার আছে। যেরকম আপনার নর্মাল ফার্স্ট ক্লাসে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, আপনার ফার্স্ট ক্লাসে এনসিএল বলেন বা বিসিএলে 4 ডে বলেন, আপনি যে 6 mm ঘাস রাখলেই যে আপনার ওখানে স্পোর্টিং উইকেটে, কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় 6 mm ঘাস দিয়ে কোনো দিনও ক্রিকেট খেলা হয় না, যেটা আমি যতদূর জানি। তো আপনাকে এমনভাবে একটা সিস্টেম, যেটা আমি মনে করি ফিল করি, করতে হবে যে 5টা যদি ভেন্যু হয় 5টার 5 ধরনের উইকেট থাকবে, সো দ্যাট এই আন্ডার-19 প্লেয়ার যে যখন খেলবে, সো দ্যাট হি ক্যান মেক শিওর ইচ এভরি গ্রাউন্ডে যখন যাবে, যেটা প্রথমে কে যেন ভাই বললো যে টেকনিক্যালি তাকেও ওইভাবে করে নিজের গেমটা ডেভেলপ করতে হবে, যে এই উইকেটে হয়তো বা 2 দিনেই স্পিনিং উইকেট হবে, 2 দিনে খেলা শেষ হবে, তো স্পিনের এগেনস্টে খেলাও তো একটা ডিফারেন্ট আর্ট। দেন আবার যখন 6 mm আরেকটা গ্রাউন্ডে যাবে, তখন ওইভাবে কীভাবে পেস বলটা ডিফারেন্ট করবে। দেন আবার আরেকটাতে যাবে যখন ফ্ল্যাট উইকেট হবে, মেক শিওর সে 250 জায়গায় কীভাবে একদিনে 400 রান করতে পারে, সেই অ্যাবিলিটিটা নিচের ভিতর আনতে হবে। তো আমার মনে হয় যে এইরকম যদি প্ল্যান করে রিলেটেড করা যায়, দেন ডেফিনেটলি আমাদের ফার্স্ট ক্লাসটা আর একটু গ্রো আপ হবে। দেন রাদার দেন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে, রাদার দেন আপনি জানেন যে প্রথম দিকের 2-3টা ম্যাচ স্বাভাবিক ফ্রেশ উইকেট থাকবে, 6 mm থাকবে, এরপর আস্তে আস্তে ওগুলো উইকেট ফ্লাইট হতে থাকবে। সো ইটস গতানুগতিক এরকম করলে আমার মনে হয় না ইটস গোনা বি গুড ইফেক্ট ফর ফার্স্ট ক্লাস। প্রথম ম্যাচ তো মোটামুটি ভালো ম্যাচ হয়েছে এবং এখানেও পাওয়ার মধ্যে ব্যাক করবে। অপরকে কেমন দেখছেন? মানে অনেকে তো বলছে ওরা উইক, এবং পাকিস্তানে অনেক কথা হয়েছে যে পাকিস্তান টিমটা অতটা স্ট্রং না যেটা আগে ছিল। সো এই ম্যাচের জন্য পাকিস্তান দলকে কেউ দেখছেন পাওয়ার ব্যাক করে স্ট্রংলি ব্যাক করার চেষ্টা করবে? না, পাকিস্তান টিম আমি মনে করি যে অবভিয়াসলি তারাও তো স্ট্রাগল করছে। তারা তো অবভিয়াসলি T20 বলেন, ওয়ানডে বলেন বা টেস্ট, সব ফর্মেটেই তারা অনেক দিন ধরে স্ট্রাগল করছে, স্বাভাবিক। তো সেই থেকে বলবো যে এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি, আমরা কনসিস্টেন্টলি ভালো খেলছি তাদের এগেইনস্টে, এই জন্য আমরা জিতছি। তো সেই থেকে বললে যে যেটা আমি বললাম যে আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না এই ম্যাচটা। ইনশাল্লাহ যতটুকু খেলা হয়, যদি আমরা রেজাল্ট আনতে পারি অবশ্যই ভালো খেলা, এবং রেজাল্টটা যদি আনতে পারি সেটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। আর সেকেন্ড থিং বললেন যে অবভিয়াসলি যে কোনো ইন্ডিভিজুয়াল আর তার মতো যদি এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একটা টিমে থাকে বা অ্যাভেলেবেল থাকে, স্বাভাবিক তাদের জন্য একটা বুস্ট আপ অবশ্যই হবে। বাট আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কীভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয়, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকেও চাপে ফেলতে পারবো। লাস্ট 2 কোশ্চেনস। মুশফিক, আপনি তো তিন ফরম্যাটে খেলছেন লম্বা ক্যারিয়ারে, মানে সেই 18 বছর মতো বেশি। হঠাৎ করে যখন আপনি টেস্টে শুধুমাত্র ফোকাস করতে শুরু করলেন, আপনার এই ট্রানজেকশনটা কেমন গেছে এবং আপনি এখন কি ফিলটা করেন? যেটা মনিরুল হয়তো অভ্যস্ত অনেক দিনে, আপনি তো সেই অভ্যস্ত না। না, যেটা বললাম যে ভাই যে তাদের ওই কষ্টটা দেখে এখন রিয়েলাইজেশন হচ্ছে, বাট অ্যাট দ্য আদার সাইড অ্যাজ ওয়েল যে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, উইচ ইজ মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর হয়তো দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরও আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি এবং আরও যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরও কিছু দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। লাস্ট কোশ্চেন। ভাই, এক হচ্ছে নাহিদ রানার সাথে দেখা যায় যে আপনি যেখানে ফিল্ডিং করেন অনেক সময় ওর সাথে আপনি একটু কথা বলতে হয়, মানে তো ও
ওকে আপনি মানে বাংলাদেশে এরকম ফাস্ট বলার কখনো আসেনি যে 140 150 মানে হোয়াটস অফ ক্যারেক্টার ইজ। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে টেস্ট ক্যারিয়ার 21 বছর চলছে, আপনার 20 বছর বেশি খেলেছেন, এমন কাউকে দেখছেন এই সার্কেলে যে ক্যান বি দ্য নেক্সট মুশফিক করিম ইন টার্মস অফ ডিসিপ্লিন অ্যান্ড ইটস ভেরি টাফ কোশ্চেন, বাট যেটা নাহিদ রানার কথা সম্পর্কে যদি বলি যে ওকে আমি ফার্স্ট ক্লাস থেকেই চিনি। আমি রাজশাহীর হয়ে যখন লাস্ট খেলেছিলাম, আমি লাস্ট 2 বছর অবশ্যই সিলেটে হয়ে খেলি, বাট রাজশাহীর হয়ে আমি লাস্ট যে বছর খেলেছিলাম আমি 4টা 4 ডে খেলেছিলাম, তো তখনই আমি নাহিদ রানাকে দেখেছি এবং কাছে থেকে ওকে দেখা এবং ওর সাথে খেলা। তো তখন থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল ও, এবং আমি জানতাম যে ইনশাল্লাহ ও ইন ফিউচারে ন্যাশনাল টিমে অবশ্যই খেলবে। বাট তখন থেকে যে ওর শেখার যে আগ্রহটা বা ওর নিজেকে যে ইমপ্রুভ করার যে ইচ্ছাটা, এটা কিন্তু নর্মালি কোনো ইয়াং প্লেয়ারের মধ্যে খুব কম থাকে। আবার কারো হয়তো বা থাকে, বাট সে হয়তো বা নিজে থেকে ওটা বলতে চায় না, একটু হয়তো বা সংকোচ বোধ করে। বাট একটা দিক ওকে আমি দেখেছি যে ও কখনো এটা করতো না। ও আমাকে বলেন, বা ওখানে তখন ফরহাদ ভাই ছিল, ফরহাদ হোসেন ছিল, জুনায়েদ সিদ্দিক ছিল, অমি ভাই ছিল, অনেক সিনিয়র প্লেয়ারও ছিল, তো সবসময় তাদের সাথে কনস্ট্যান্টলি পুশ করে যে ভাই আমি আরেকটু করলে কী হয়, বা এটা কী করলাম, লাইফস্টাইলটা কেমন, এরকম। তো এটা একটা মানে ইয়াং প্লেয়ারকে দেখে আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। তো তারপরের 2 বছর আমি খেলিনি বাট রাজশাহীতে, বাট তারপরে ওর যে গ্রোথটা হয়েছে, তো এটা দেখে আমি কখনোই সারপ্রাইজ হয়নি। কারণ ওইটা আমি দেখে যখন আমি বুঝতে পেরেছি যে না ওর এই ইচ্ছাটা আছে, ইভেন এখনও ও এত ভালো করার পর ও যেভাবে থিঙ্কিং করে একটা পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে, বা ওর ওয়ার্ক এথিক নিয়ে, বা ওর খাওয়া দাওয়া নিয়ে, তো উইচ ইজ এ ভেরি গুড সাইন। যেগুলো একটা ইয়াং প্লেয়ার যদি এরকম হয় না, তাহলে আসলে টিমের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। আর যেটা বললেন যে ভাই, আমি চেষ্টা করব যে আমি ছাড়ার আগে যেন অ্যাটলিস্ট আরও 2-3টা প্লেয়ার যেন ওই জায়গাটায় থাকে, সো দ্যাট বাংলাদেশ টিম যেটা বললেন যে হ্যাঁ আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ওয়ানডে টিম আমরা 3-4 জন চলে যাওয়ার জন্য ওই জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে গ্যাপ সৃষ্টিটা তখনই হয় যখন আপনার এনাফ নিচে হয়তো বা এই টিম বা এইচপি বা এই লেভেলে হয়তো বা ওইরকম করে কম্পিটিটিভ ট্যুরস হয় না বা খেলা হয় না। তো মেক শিওর এখন যারা ওই জায়গাটায় আছে তারা যেন এনাফ ম্যাচ খেলে এবং এনাফ মানে কোয়ালিটি ম্যাচ খেলে, সো দ্যাট তারা যখন ওই জায়গাটায় ঢুকে যাবে মেক শিওর তারা যেন নেক্সট 10-15 ইয়ার্স যেন ওরকম সার্ভিস দিতে পারে। বাট নাম বলাটা একটু ডিফিকাল্ট, বাট এখন আমি যে মানে আমাদের টিমে আছে, আই এম রিয়েলি রিয়েলি হোপফুল, এবং আমি মনে করি ও যে টাইপের ক্যারেক্টার, হি ক্যান বি এ ভেরি মানে ব্রাইট ফিউচার অ্যাহেড অফ হিম, বাট ইফ হি ইজ কিপ ওয়ার্কিং অন হিজ গেম ইনশাআল্লাহ। ভাই নামাজে যাবো তো ফটো আছে জি। অস্ট্রেলিয়ার ডিফারেন্ট কন্ডিশন, উইকেট অনেক ফাস্ট হয়, সেই ধরনের কন্ডিশন নাহিদ রানাকে বোলিং করতে দেখা আপনার জন্য কতটুকু এক্সাইটমেন্ট? এবং বারবার আপনি বলছিলেন যে চলে যাওয়ার কথা, আপনার ছেড়ে দেওয়ার কথা, বা লাস্ট সময় চলে আসে, আপনি কোনো গোল সেট করেছেন কিনা যে আর এই কয়টা ম্যাচ খেলেন বা এটাই আমার লাস্ট ম্যাচ কোনো কিছু? আপাতত কোনো গোল নাই, কালকের ম্যাচও শেষ হয়ে যেতে পারে, আবার বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা, তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নেই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেবো। আর আরেকটা যেটা বললেন যে অবভিয়াসলি এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলা, আর নাই জানার মতো যদি এরকম একজন স্পিড স্টার থাকে, আর সাথে সাথে আমি মনে করবো শুধু ও না, আমাদের তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের যে 8-10 জন কোর পেস বলেন একটা অ্যাটাক আছে, তো আশা করবো তারা সুস্থ থাকবে এবং হোপফুলি তারা সেই ডেলিভারিটা করবে ইনশাআল্লাহ।